শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজকে আমরা আলোচনা করতে চাই অর্থনীতির নানা ক্ষেত্রে আসলে যে ঝুঁকি তৈরি হচ্ছে সেই বিষয়টি নিয়ে। আজ আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। একজন জনাব মোহাম্মদ হাতেম, বিকেএম এর সভাপতি, এবং একজন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে যে অর্থনীতির নানান ক্ষেত্রে আসলে ঝুঁকি তৈরি হচ্ছে। একদিকে মূল্যস্ফীতিও এখনো উচ্চ মাত্রায় রয়েছে, ঋণ খেলাপি, জ্বালানি সংকট, কর্মসংস্থান, উচ্চ সুদহার, সবকিছু মিলিয়ে আসলে অর্থনীতির যে নানান ঝুঁকি রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের দুজনের সাথে কথা বলতে চাই। প্রথমে জনাব হাতেম, আপনার কাছে জানতে চাই, এই যে অর্থনীতির নানান সূচকে আসলে আমরা এখনো আসলে নানান মুখে ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে ব্যবসায়ীদের নানান অভিযোগ রয়েছে, যদি যুক্ত করতেন যে আসলে এক্ষেত্রে আপনারা কিভাবে এটা ভুগছেন এই বিষয়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন দীর্ঘদিন যাবৎ আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলছি এবং বাংলাদেশ ব্যাংক বিশেষ করে গভর্নর মহোদয়ের সাথে অনেকবার কথা বলেছি, কথা বলার চেষ্টা করছি, উপদেষ্টা মহোদয়কে বলেছি যে কিভাবে আমরা আসলে দুকে দুকে মরছে ব্যবসায়ীরা, বিশেষ করে রপ্তানি খাত কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলি কিন্তু আমরা বারবার তুলে ধরেছি। এবং এই যে ধরেন নানা পলিসি, বাংলাদেশ ব্যাংকের নানা পলিসির কারণে আবার রপ্তানি খাতের ব্যবসায়ীদেরকে ব্যাংকগুলি যখন তখন তার ব্যাক টু ভ্যাকেন্সি বন্ধ করে দিচ্ছে, তার অন্যান্য কার্যক্রম, যেমন ধরেন আমি ডকুমেন্টস দিলাম, ডকুমেন্টস পারচেস করে আমার টাকা দিবে, এখন নতুন করে সেখানে এই পারচেস করে আমাকে টাকা দিচ্ছে না, সেটাও তারা আটকে রাখতেছে। আবার পারচেস করে দিলে পরে তারা এটার উপরে 15 থেকে 15.5-16% ইন্টারেস্ট চার্জ করতেছে, যেটা আগে কখনো হয়নি। তো এখন এমনিতেই তো আমরা মানে সমস্যার মধ্যে, সংকটের মধ্যে আছি। এরপরে যদি আমাকে পারচেস করে যদি টাকা দেয় আর সেই টাকার উপর যদি 15-16% ইন্টারেস্ট নেয়, তো এটা তো মরার উপর খাড়ার ঘা তখন। তো এই পরিস্থিতি চলছে এবং এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, ব্যাংকের সাথে কথা বলছি। ব্যাংক বলছে যে আপনার মানে এতদিন কিন্তু এগুলি ছিল না, সেলস কন্ট্রাক্টে যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে আপনার এটা পারচেস করা যাবে না। কেন? যুক্তিটা কি? আমি এলসিতে এক্সপোর্ট করলে পারচেস করা যাবে, সেলস কন্ট্রাক্টে পারচেস করলে যাবে না, এটা কোথায়, কোন আইনে লেখা আছে? কোথায় বাংলাদেশ ব্যাংকের কোন গাইডলাইনে লেখা আছে? এগুলো তো কোথাও লেখা নাই। তাইলে আপনারা নিজেরা যদি একটা আইন তৈরি করে আমাদেরকে সমস্যা তৈরি করেন, তাহলে এইভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হতেই থাকবো। তারপরে আপনার ব্যাংক যেটা করতেছে, যে রিশিডিউলের যেটা বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে সুযোগটা তৈরি করেছে, নীতি সহায়তা রিশিডিউল, এই আপনি ফোর্স লোন করতেছেন। ফোর্স লোনটা কেন করতেছেন? আপনি তো আমার এক্সপোর্ট প্রসিড থেকেও এগুলি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি নিতে পারেন, সেগুলি না করে ফোর্স লোন হচ্ছে, সেটাও আবার ফোর্স লোনের ইন্টারেস্ট 15-16%। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জনাব হাতেম, আপনার কাছে আবার আসবো। আমরা একটু জনাব মাহফুজ কবির আপনার কাছে জানতে চাই, আসলে কর্মসংস্থানেরও একটা ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়ছেন এবং নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এটির কারণটি আপনি কিভাবে দেখছেন বা কেন হচ্ছে? অতি সম্প্রতি আমি বলি যে সেটা হলো যে গত পরপর 3 মাস কিন্তু আমরা দেখলাম যে এক্সপোর্ট যে পারফরমেন্স সেটা কিন্তু একটু নেগেটিভ। হ্যাঁ, এবং লাস্ট আমাদের অক্টোবরের যে স্ট্যাটিস্টিক্স, তো সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আসলে নেগেটিভ গ্রোথ হয়েছে, মানে গত বছরের একই সময়ের তুলনায়। তার মানে হলো কি যে আপনার এই এক্সপোর্টটা কম হলে তখনই কিন্তু করেসপন্ডিংলি কিন্তু কর্মসংস্থান কমে যায়। আবার এই যে যারা এক্সপোর্টার তাদের উপরে চাপ তৈরি হয়, তার কারণ পুরো কিন্তু একটা ভ্যালু চেনের মধ্যে থাকে। মানে শুধুমাত্র এমন নয় যে এক্সপোর্ট যেটা ফাইনাল গুড যেটা করলাম সেটাই আমাদের একটা হয়তো ইম্প্যাক্ট তৈরি করলো, এর পিছনে যতগুলো ইন্ডাস্ট্রি এতে আছে জড়িত তাদের প্রত্যেকের উপরে কিন্তু চাপ তৈরি হচ্ছে, এটা একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অনেকগুলো কিন্তু গার্মেন্টস কারখানা বন্ধ অবস্থায় আছে, এবং শুধুমাত্র গার্মেন্টস নয়, অন্যান্য আরও অনেক কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে, সেগুলো কিন্তু চালুর তেমন কোনো উদ্যোগ নেই। মাঝখানে আমরা শুনেছিলাম যে হয়তো আমেরিকাতে এক্সপোর্ট আমাদের বাড়বে, এটা হাইপোথেটিক্যাল ছিল, কিন্তু আমাদের যদি একটা ভালো প্রিপারেশন থাকতো তাহলে কিন্তু ওদের দিক থেকে একটা সিগন্যাল পেয়ে যেত তারা, ওদের বায়াররা, যে না আমরা একটা ভালো প্রস্তুতিতে আছি এবং আমরা অর্ডার পাওয়ার সাথে সাথে সেখানে সেটা করতে পারবো। কিন্তু আমাদের অলরেডি যারা এক্সপোর্টার রয়েছেন তারা কিন্তু নানান সমস্যা জড়িত, এটা সবাই জানেন, এবং আমাদের এই ঋণ মানের উন্নতি ঘটানোর জন্য কিন্তু আমরা তেমন কোনো চেষ্টাও করছি না। তো বাংলাদেশের ইমেজ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে। তো এইটা একটা দিক।
আরেকটা দিক হচ্ছে যে সার্বিকভাবে আমাদের বিনিয়োগ পরিবেশটা ভালো নয়, মানে এই মুহূর্তে আসলে কেউ বিনিয়োগ করতে চাচ্ছেন না। হয়তো নির্বাচন হলে নির্বাচিত যে সরকার আসবে, তো তাদের সঙ্গে বোঝাপড়া করে তাদের বিনিয়োগ নীতি কেমন হয়, আর্থিক নীতিগুলো কেমন হয়, তারপরে আমাদের যে এই মুহূর্তে একটা কন্ট্রাকশন মনিটারি পলিসি আছে যেটা নিয়ে তুমুল সমালোচনা আছে, যে কেন কিভাবে আসলে এই যে দীর্ঘদিন ধরে মানে এত লম্বা সময় ধরে একটা সংকোচনমূলক মুদ্রানীতি থাকে, সুদের হার কেন এত বেশি থাকে, তো এগুলো তো ব্যবসা বান্ধব নয়। তো সব মিলিয়ে কিন্তু আসলে এই যে যখনই বিনিয়োগটা কম হবে, যখনই কারখানা বন্ধ থাকবে, তখনই তো আপনার উচ্চ বেকারত্ব থাকবে। তো এই কারণে কিন্তু কর্মহীনতা তৈরি হচ্ছে সমাজে। জি, আমরা এই কর্মসংস্থানের যখন একটি ঘাটতি বা কর্মসংস্থানের যখন সংকট, সেই অবস্থায় আসলে রাজধানীতে একটি জব ফেয়ার চলছে আফতাবনগরে, আমরা একটু সেখানে যেতে চাই। রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার 2025। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিনা ফেরদৌস, আমরা তার কাছে জানবো। এবং আমরা জানি যে সেখানে এই জব ফেয়ারের মাধ্যমে আসলে কর্মসংস্থানের বিভিন্ন দিক বা সুযোগগুলো সেখানে উপস্থাপন করা হচ্ছে, এবং সেখানে সেই বিষয়গুলো নিয়ে কিভাবে আসলে কর্মসংস্থানগুলো আনা যায় সেই বিষয় নিয়ে সেখানে বিভিন্ন উদ্যোক্তা বা হচ্ছে যে শিক্ষার্থীরা সেখানে যুক্ত হয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরা সেই বিষয়টি নিয়ে আসলে একটু জানতে চাই। মিনা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সেখানে কিন্তু দ্বিতীয়বারের মতো চলছে আসলে জব ফেয়ার 2025। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর শামস রহমান। আমরা তার কাছ থেকে শুনবো আসলে এবছরের জব ফেয়ারে আসলে শিক্ষার্থীদের কতটুকু আশা এই জব থেকে পূরণ হবে এবং তারা কাঙ্ক্ষিত জব কতটুকু পাবেন। জি স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমার খুবই স্পেসিফিক দুটি প্রশ্ন রয়েছে। সেটি হচ্ছে, দ্বিতীয়বারের মতো আপনি জয়েন করার পর সম্ভবত এটি দ্বিতীয় মেলা, তো এই মেলায় আসলে যে দেখলাম বেশ অনেকগুলো স্টল এসেছে, তারা আসলে জব ফেয়ারের জন্য যোগ্যতা সম্পন্ন কর্মীও খুঁজছেন এবং তারা সিভিও নিচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে এই জব থেকে আসলে আপনাদের শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু পূরণ হবে? ধন্যবাদ। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এই জব ফেয়ারের যে বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে একটা ছায়াতলে নিয়ে আসা, এবং যেখানে নাকি আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের গ্র্যাজুয়েটিং শিক্ষার্থীরা যাতে করে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতে পারে এবং তাদের সিভিটা ড্রপ করতে পারে, যেটা আপনি বললেন, এবং সেটা একটা শেডের ভিতরেই তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজির যেরকম আছে, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তেমনিভাবে আছে, বিভিন্ন ধরনের ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। সো আমাদের এখানে যেহেতু প্রায় 14টার অধিক আমাদের স্পেশালাইজেশন আছে, সেহেতু তাদের সুযোগ আছে বিভিন্ন জায়গায় তাদের সিভিটা জমা দিতে। আপনি যেটা বলেছেন যে কতটুকু সুবিধা আছে, এইটা আমাদেরকে একটা উদ্দেশ্য শিক্ষার্থীর সাথে ইন্ডাস্ট্রির সাথে একটা সমন্বয় ঘটানো, এবং সেটার মধ্য দিয়ে অবশ্যই যে তাদের কতটুকু দক্ষতা আছে, সেই অর্গানাইজেশনগুলোর কতটুকু চাহিদা আছে কোন কোন বিষয়, সেগুলোর উপরে নির্ভর করে তারা আজকে হয়তো আমি আশা করছি আমাদের অনেক গ্র্যাজুয়েটিং শিক্ষার্থীরাই হয়তো বা কোনো অফার পেতে পারে, এবং এটাও আশা করছি যে অনেকে হয়তো বা শর্টলিস্টেড হবে যাতে করে পরবর্তী ধাপে জবের জন্য তারা চোজেন হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের এইটা একটা ব্যাপক প্রভাব পড়বে, এবং শুধু তাই না, যারা শিক্ষার্থী আছে হয়তো আগামী বছর পাস করবে বা তার পরের বছর পাস করবে, তাদের জন্য এই ধরনের অর্গানাইজেশনের সাথে একটা কথোপকথনের মধ্য দিয়ে তারা জানতে পারবে যে অর্গানাইজেশনগুলো আসলে কি চায় এবং তার কী রকম স্কিল আছে,
তার আগামী 1-2 বছরে তার কি ধরনের স্কিল ডেভেলপ করার প্রয়োজন আছে, যার জন্য সে পাস করার সাথে সাথে এই ধরনের অর্গানাইজেশনের কাছে অ্যাপ্লাই করতে পারে, সেই ধরনের সুযোগ সুবিধাটা আছে। তৃতীয় যে জিনিসটা আমরা দেখি এখানে, যে আমাদের মধ্যে এই ইন্ডাস্ট্রি একাডেমিয়ার এই যে একটা লিঙ্ক স্থাপন আমরা করে আসছে, সেটার মধ্য দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপের জন্য আমরা সেই সমস্ত অর্গানাইজেশনে পাঠাতে পারবো। সো শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধাপের একটা সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। যেটা আমি বললাম, প্রথমে তাদের জব অপরচুনিটি স্ট্রেট অ্যাওয়ে হয়তোবা আজকে অনেকে হয়তো জব পেয়ে যাবে, অনেকে হয়তোবা শর্ট লিস্টেড হবে, অনেকে হয়তোবা আমরা পরবর্তী যারা আছে শিক্ষার্থী যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছে তাদের ইন্টার্নশিপের জন্য হয়তো আমরা অর্গানাইজেশন খুঁজে পাবো। থ্যাংক ইউ ভাইয়া। জি, ধন্যবাদ মিনা, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে আমরা আসলে রাজধানী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ছিলাম, সেখানে একটি আসলে জব ফেয়ার চলছে, সেখানের যে ভিসি তিনি কথা বলছিলেন, আসলে ইন্ডাস্ট্রির সাথে বা ইন্ডাস্ট্রির মালিকদের সাথে শিক্ষার্থী বা যারা জব প্রত্যাশী তাদের সাথে আসলে একটা ইন্টারাকশন ওখানে হচ্ছে ফেয়ারে। আমরা আসতে চাই আবার আলোচনায়। জনাব হাতেম, ডক্টর মাহফুজ বলছিলেন যে রপ্তানি কমছে, ধারাবাহিকভাবে কমছে, এটির কারণ হিসেবে কি দেখছেন, কেন কমছে? প্রথমত কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ স্ট্রাকচারটা হলো, এই ট্যারিফ স্ট্রাকচারের কারণে একটা আনসার্টেন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বায়াররা কাস্টমাররা তারা কিন্তু অর্ডার প্লেসটা কমিয়ে দিল। একদম খুব প্রয়োজন যেগুলি এগুলি কোনোভাবে নেওয়ার চেষ্টা করলো, আর বাল্ক অর্ডার বা আদার মানে রেগুলার যে অর্ডারগুলি সেগুলি তারা প্লেস করছিল না। তো আমরা নতুন ট্যারিফ স্ট্রাকচারের কারণে আমাদের যে বেনিফিটটা, আমাদের অ্যাডভান্টেজ পজিশনটা হলো, সেটা থেকে বেনিফিটটা নেওয়ার জন্য আমরা যে চেষ্টা করছি সেইটার কিন্তু এখনও রেজাল্ট কিন্তু আসেনি কেন? দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে বায়াররা প্রথমত হলো একটা আনসার্টেন পরিস্থিতিতে তারা কি হবে কি করবে এগুলি ভাবছে, এবং এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়। যে 20% যে অতিরিক্ত ট্যারিফ, তাতে গিয়া তার যে পণ্যের উপর ওখানে সেল প্রাইসের উপর কিভাবে অ্যাডজাস্ট করবে, কাস্টমারদের কাছ থেকে কীভাবে নিবে, এগুলি একটা চিন্তাভাবনা। আবার পাশাপাশি তারা একটা আনইথিক্যালি চেষ্টা করতেছে যে এই ট্যারিফ স্ট্রাকচার কোনো একটা পার্ট, সে 20%-এর 10%, অ্যাটলিস্ট 5% রপ্তানিকারকদের উপর চাপাই দেওয়া যায় কিনা, সেটাও তারা কিন্তু চেষ্টা করে দেখছে। তো যেমন আমি নিজে স্টেট রিফিউজ করেছি, আমি তো আমি তো 5% প্রফিট করিনি, তোমার যে পণ্য রপ্তানি করি ওখানে 5% প্রফিট নেই আমার, যে আমি তোমাকে 5% ছেড়ে দিব, সুতরাং আমার পক্ষে কোনো ছাড় দেওয়া সম্ভব না। যার ফলে সে কিন্তু আমাদের যে অর্ডারগুলি প্লেস হওয়ার কথা এগুলি কিন্তু এখনও করেনি। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে এই ট্যারিফের কারণে এবং হাই ট্যারিফ টু চায়না এন্ড ইন্ডিয়া 50% অ্যান্ড মোর দেন দ্যাট, তো সেটার কারণে চায়নারা দেখলো যে একটা ওইদিকে অবস্থা খারাপ, তখন চায়না এবং ইন্ডিয়া কি করলো, হুমড়ি খেয়ে পড়লো ইউর মার্কেটের উপরে। সেখানে গিয়ে একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হয়ে গেল। অর্থাৎ আমাদের যে রেগুলার মার্কেটটা, যেগুলি রেগুলার কাস্টমার ছিল, রেগুলার মার্কেট ছিল, সেই জায়গা থেকে কিছু অর্ডার তারা নিয়ে নিল। ফলে ইউর মার্কেটেও আমাদের কিন্তু অর্ডারটা তখন কমে গেল। টোটালি আপনি যদি দেখেন গত মাসে আমাদের 10% নেগেটিভ নিট সেক্টরে, এর আগের মাসও এজ এ হোল আমাদের 5.5% মতো নেগেটিভ ছিল। তো 1-2% এই পরিস্থিতিতে 1-2% নেগেটিভ হলে কিন্তু এটা বিশাল ইম্প্যাক্ট হয়। সেখানে 10% নেগেটিভ, এটা কিন্তু আমরা মানে এই ভারটা কিন্তু বহন করাটা খুব কঠিন। এখন এতে কি হচ্ছে যে আপনি যদি দেখেন যে 10% আমার যদি এক্সপোর্ট কমে যায়, তাহলে আমার কিন্তু মাস শেষে বেতনের টাকাটা আমি সংগ্রহ করতে পারবো না। দ্বিতীয়ত আপনি দেখেন আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন এই সময়টা গত কয়েক মাস যাবৎ আমরা আমাদের ক্যাপাসিটির 60% ম্যাক্সিমাম, কখনো হয়তো বা ম্যাক্সিমাম কোনো ফ্যাক্টরিতে 70% আমরা রান করতে পারছি, বাকিটা কিন্তু গ্যাপ থাকতেছে। ফলে এত বড় একটা গ্যাপ রেখে আমাদের পক্ষে টিকে থাকা খুব কঠিন। যার কারণে দেখবেন কন্টিনিউয়াস কিন্তু অনেকগুলি ইন্ডাস্ট্রি, অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। যেমন আজকে আপনাদের এখান থেকে উঠে গিয়ে আমি একজন হাইকোর্টের লয়ারের সাথে বসবো, আমাদের প্রায় 30টা ফ্যাক্টরি মালিক আসবে আজকে সেখানে, যে তাদেরকে নানাভাবে ব্যাংকগুলি
অসহযোগিতা করছে, নানাভাবে তাদের মানে আমদানি রপ্তানি কার্যক্রমকে বন্ধ করে দিচ্ছে। তো এই যে এতে কি দাঁড়াবে, আলটিমেটলি বিশাল সংখ্যকের শ্রমগোষ্ঠী যে কর্মসংস্থানের বাইরে চলে যাবে, এটা কিন্তু আবার একটা সামাজিক ইম্প্যাক্ট গিয়ে পড়বে। কারণ যেই ছেলেগুলি বেকার হবে তখন তারা কিন্তু তার একটা ইনকামের রাস্তা বের করার জন্য নানা অপকর্মের দিকে ধাবিত হবে। তো এটা কিন্তু সোশ্যাল ইম্প্যাক্টটা কিন্তু এটার কিন্তু বিশাল। বাট এটা সরকার অনুধাবন করছেন কিনা এটা আমাদের কাছে একটু সন্দেহ। কারণ সরকার দীর্ঘদিন যাবৎ এই বিষয়গুলি সমাধান করার জন্য যে আমাদের সাথে কথা বলা দরকার সেটা ওনারা করছেন না। বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যা নেওয়া দরকার সেটা নিচ্ছেন না। ব্যাংকগুলি আমাদেরকে এই যে নানাভাবে আপনার এতদিন তো আমার ওই ডকুমেন্ট পারচেস করে টাকা দিতে ইন্টারেস্ট হয়নি, এখন কেন আমার কাছ থেকে ইন্টারেস্ট নিতে হবে? কেন এখন তারা বলবে যে আমার সেলস কন্ট্রাক্টে এক্সপোর্ট করলে আবার ডকুমেন্ট পারচেস করবে না? সারা বিশ্বে এখন এলসির প্রচলন উঠে যাচ্ছে, কারণ এলসিতে যে কস্ট লাগে বাইরে এই কস্টটা এক্সপ্লেন করতে চাচ্ছে না। ফলে তারা মোর মানে আমাদের সাথে যে সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্কের কারণে তারা বলতেছে তুমি আমি তো ট্রাস্টেড পার্টনার তোমার কাস্টমার, তো সুতরাং তুমি আমাকে 120 ডেজ 180 ডেজ কখনো 60 ডেজ ডেফার্ড পেমেন্টও তারা ঘুষ চাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তারা এলসি না দিয়ে সেলস কন্ট্রাক্ট নিতে চাচ্ছে। এইগুলি নিয়ে নানা রকমের সংকট। আপনি চিন্তা করতে পারবেন না যে আমরা মানে এত রকমের সংকট মোকাবেলা করি, ওই অডিট ফার্ম একটা আমাদের ঘাড়ে চাপাই দিয়ে রাখছে। ওরাও গিয়ে মাঝে মাঝে অন্যায়ভাবে নানা কিছু আবিষ্কার করে, নতুন নতুন আবিষ্কার দেখি। এই ইনসেন্টিভ চালু হয়েছে 1997 সাল থেকে, আজকে এত বছর পরে এসে নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করে এগুলি আমাদের উপর চাপাই দেয়। ওখানে ওই যে স্বীয় প্রতিষ্ঠানে উৎপাদিত, এখন আমি মনে করেন স্বীয় প্রতিষ্ঠানে উৎপাদিত, তো এখন আমার এই একটা পার্ট যদি অন্য কোনো প্রতিষ্ঠানে উৎপাদিত, যেমন ধরেন আমি সুতা আনছি, নিটিং করতে এক জায়গায় পাঠাইছি বা ডাইং করতে আরেক জায়গায় পাঠাইছি, এইটা তাহলে আমার প্রতিষ্ঠানে উৎপাদিত হলো না, এইটা ধরে তারা আমার ইনসেন্টিভের দিচ্ছে না। এই যে হয়রানিগুলি, এগুলি কে দেখবে, কার কাছে বলবো আমরা? বলারও নাই, জায়গা পাচ্ছি না। আপনি যে বিষয়ে বলতেন যে এই যে সংকটগুলো ভাই যে চিত্রটা তুলে ধরলেন, এর সমাধানটা কি আসলে? না, এক্ষেত্রে আসলে গভর্নমেন্টের তো ডিটারমিনেশন থাকতে হবে। মানে সরকার যদি চায় যে না, ব্যবসার পরিবেশ আমি ভালো করব, ব্যবসায়ীদের যে সমস্যাগুলো আছে, হয়রানিগুলো আছে, সেগুলো কমাবো, তাইলে সেক্ষেত্রে এটা খুব সহজেই সম্ভব। মানে আমরা যদি বিভিন্ন রকমের অবস্ট্রাকল তৈরি করি, আবার অন্যদিকে যে বিশ্ববাজারে নানা রকমের সমস্যা, তো এখন আমরা ব্যবসায়ীদের যদি কষ্ট অনুধাবন করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে হবে না। তার কারণ পুরো অর্থনীতি চালাচ্ছে কিন্তু ব্যবসায়ীরা, হ্যাঁ, এবং এখানকার যে কর্মসংস্থান, বাল্ক ইনভেস্টমেন্ট, তারপর জিডিপি, সব কিছুই কিন্তু আসলে এই ব্যবসায়ীদের যে কর্মকাণ্ড, যেটা উৎপাদন, বিনিয়োগ, এগুলোর সঙ্গে জড়িত। তো এখন সারা পৃথিবী যাচ্ছে কিন্তু এই যে ইজ অফ ডুইং বিজনেসের দিকে, মানে যতটা সম্ভব এই ক্ষেত্রে সমস্যা কমানো যায়, আসলে প্রসেসটা ইজি করা যায়, এটা একটা। আর অন্যদিকে আরেকটা সমস্যা আছে আমাদের লজিস্টিক্সের, তো সেই জায়গায় কিন্তু আমরা যাচ্ছি না, অন্যদিকে পোর্টের চার্জ বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, তো চার্জ বাড়াচ্ছি, কিন্তু আমরা কিন্তু কমিটমেন্টে যাচ্ছি না যে ঠিক আছে আমি এই সমস্যাটা কমাবো, আমরা ওইখানে ওয়েটিং টাইম কমাবো, তারপরে এই পুরো এই প্রসেসটা যাতে আরও ইজি হয় এবং খুব দ্রুত যাতে লোডিং আনলোডিং হয়, তো এগুলো করব। কোনো রকমের যে পেপারের যে সমস্ত প্রবলেম সেগুলো থাকবে না। তো এগুলো না করে বরং আরও কি করছি, যে নতুন নতুন যে সমস্যা চাপিয়ে দিচ্ছে ব্যাংকগুলো, সেগুলো আসলে কি আমাদেরকে বার্তা দেয় এই যে আসলে আমরা ব্যবসা চাই না এই দেশে, মানে পরিষ্কার করে আমি এতটুকু বুঝি। এবং এই সমস্ত দেখে কিন্তু দেখা যাচ্ছে বিদেশি বিনিয়োগ মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। আর দেশীয় যারা বিনিয়োগকারী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা তো আসলে একটা প্রসেসের মধ্যে আছেন, তাদের অনেকের সোশ্যাল কমিটমেন্ট আছে। তো এই পরিচয়টা তারা যারা লালন করছেন যে আমি ব্যবসা করে আসলে এখানে দেশের জন্য অবদান রাখবো, এক্সপোর্ট আর্নিং সেটা হবে, কর্মসংস্থান হবে, তো সেই জায়গা থেকে তারা পিছিয়ে যেতে পারছেন না। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে গভর্নমেন্টের ফার্ম কমিটমেন্ট দরকার, যে রিলিভেন্ট ইনস্টিটিউশনগুলো আছে যেমন বাংলাদেশ ব্যাংক, সেখান থেকে তো পরিষ্কার করে ব্যাংকগুলোকে বলে দেওয়া দরকার যে ব্যবসায়ীরা যেন কোনো রকমের মানে অহেতুক হয়রানির মুখোমুখি না হয়, কোনো ধরনের পেপার নিয়ে কোন ধরনের মানে কমপ্লিকেশন তৈরি করা না হয়। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। তো আমরা ব্যবসায়ীদেরকে কিভাবে ট্রিট করছি সেটাই আসলে নির্দেশ করবে যে আসলে ব্যবসায়ীদের প্রতি সরকারের মনোভাবটা কেমন। এখানে আসলে সরকারের যেটা দাবি, অন্তর্বর্তী সরকার যে অর্থনীতিকে খাদের কিনারা থেকে তারা টেনে নিয়ে এসেছে, অনেকটা স্থিতিশীল অবস্থা আনার চেষ্টা করেছে, সেই জায়গাতে এসে আসলে সরকারের ব্যবসায়ীদের জন্য বা এই যে প্রণোদনা বলেন বা পলিসি সাপোর্ট বলেন, সেগুলো দেওয়ার কতটুকু সক্ষমতা আছে সেটির একটা প্রশ্ন থাকে। তবে এই বিষয়ে আগে আমরা একটু আজকের কয়েকটা পত্রিকার শিরোনাম দেখে নিতে চাই। আজকের যদি
একটু পত্রিকার কাটিংগুলো দেখি আমরা দেখতে পাচ্ছি কালের কন্ট্রাক্টে শিরোনাম করেছে 5 ইসলামী ব্যাংক পাচ্ছে ছাড়, এখনই দিতে হচ্ছে না টাকা ফেরত। পরের শিরোনামটি দেখতে চাই, পরের শিরোনামটি আমরা দেখতে চাই, এটি শিরোনাম করেছে দৈনিক টিবিএস অর্থাৎ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা ভার্সনে তারা শিরোনাম করেছে যে সিন্ডিকেটের কাছে লাখ লাখ টাকা হারানো সেই কর্মীদের মালয়েশিয়া যেতে আবারও টাকা গুনতে হচ্ছে। অর্থাৎ এই যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে একটি তেলিসমাতিক অবস্থা সেটি নিয়ে রিপোর্টটি করেছে, যে শ্রমিকদের যে নানান ধরনের হয়রানি সেটি নিয়ে রিপোর্টটি করেছে। আমরা পরের শিরোনামটা দেখতে চাই, ফিনান্সিয়াল এক্সপ্রেস তারা একটি শিরোনাম করছে অর্থনীতিতে চাপ, দারিদ্র্য ঊর্ধ্বমুখী, কর্মসংস্থান নিম্নমুখী। যে বিষয়টি আজকের আমাদের আলোচনার সাথে অনেকটা মিলে যাচ্ছে, যে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, পরের শিরোনামটি করেছে শেয়ার বীজ, তারা বলছে যে খেলাফিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কঠোর কেন্দ্রীয় ব্যাংক। এটি অবশ্য একটি ভালো দিক যে খেলাফিদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা বা তাদেরকে আসলে খেলাফি উদ্ধারের একটি প্রক্রিয়ার অংশ হতে পারে এটি। আমরা পরের সংবাদটি দেখতে চাই, সেখানে দেখতে পাচ্ছি যুগান্তর একটি শিরোনাম করেছে সঞ্চয় ভেঙে দায় মেটাচ্ছে মধ্য নিম্নবিত্তরা। একটি বড় মানে শঙ্কার শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি নিয়ে ডক্টর মাহফুজ কবির, আমরা আপনার কাছে এবং জনাব হাতেম আপনাদের দুজনের কাছে এই বিষয়গুলো উত্তর খুঁজবো। তার আগে সময় হলো একটি বিরতির। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরবে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে বিষয়টি নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন, জনাব হাতেম বিকিমের সভাপতি এবং ডক্টর মাহফুজ কবির অর্থনীতিবিদ এবং গবেষণা পরিচালক BIS। যে বিষয়টি আমরা দেখলাম যে বিরতির আগে যে পত্রিকায় শিরোনাম করেছে যে মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, এই বিষয়টি নিয়ে প্রথম ডক্টর মাহফুজ আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই। এটি আসলে কতটা আমাদের জন্য শঙ্কা? হ্যাঁ, অবশ্যই একটা শঙ্কার বিষয়, তার কারণ সঞ্চয়ের সঙ্গে বিনিয়োগের একটা সরাসরি সম্পর্ক আছে। মানে সঞ্চয় একটু বেশি থাকলে তখন কিন্তু এই বিনিয়োগটা বাড়ে অর্থনীতিতে, যদিও নানা রকমের বাধা আছে, বিনিয়োগের সুদের হার অনেক বেশি, কিন্তু তারপরেও সঞ্চয় ভেঙে খাওয়াটা কিন্তু খুব একটা অশনি সংকেত। তার কারণ এই যে কারা খাচ্ছেন এই সঞ্চয় ভেঙে, যারা নিম্ন মধ্যবিত্ত তারাই তো, তাই না? তো আবার এনজিওর ক্ষেত্রেও যারা হচ্ছে তাদের মেম্বার, তারা তো একেবারে নিম্নবিত্ত, তো তারাও কিন্তু তাদের এই সঞ্চয়গুলো ভেঙে খাচ্ছেন। সব মিলিয়ে সঞ্চয় ভেঙে খাওয়াটা একটা অর্থনীতির জন্য কিন্তু নেতিবাচক একটা লক্ষণ। হ্যাঁ, এবং এটার কারণে যেটা হচ্ছে যে মানুষ একেবারে মানে দেওয়ালে ফিরতে গেছে তাদের, মানে মূল কথাটা হচ্ছে এটাই। তো এই অবস্থায় আমি মনে করি কি যে এইটা একটু সিরিয়াস একটা কনসার্ন হিসেবে নেওয়া উচিত, বিশেষ করে যে কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে একটু এটা ইনভেস্টিগেশন দরকার যে কেন এই বিষয়গুলো। মূল্যস্ফীতিও কিন্তু কমছে না, মূল্যস্ফীতি বেশ লম্বা সময় ধরে কিন্তু মূল্যস্ফীতি একটা উচ্চ অবস্থাতে আছে। এখন 10 তো নেই, কিন্তু 8.5-এর ঘরেই তো আছে এখন আছে। কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে একটা খোরা অজুহাত হচ্ছে, যেহেতু IMF বলেছে, IMF পরিষ্কার করে বলে দিয়েছে যে 7-এর ঘরে যদি না নামে মূল্যস্ফীতি, তাহলে সেক্ষেত্রে এই যে পলিসি রেট সেরকম মনে হবে না। পলিসি রেটের সঙ্গে কিন্তু ট্র্যাক করে দেওয়া আছে আমাদের যে ঋণের সুদের হার। তো এখন এইটা কিন্তু ছিল না আগে। আসলে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে মূল্যস্ফীতি যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে ঋণের সুদের হারটা কমানো হবে, কিন্তু এখন তারা বসে আছে যে এই 7% কখন হবে তখন তারা করবে এটা। এখন এই যে পরিস্থিতি, তাতে করে মনে হচ্ছে না সহসাই যে এইখানে বিনিয়োগের যে সুদের হার, ঋণের সুদের হার সেটা কমবে, এবং সব মিলিয়ে যে কস্ট অফ ডুইং বিজনেস সেটা কিন্তু এখনো হাই। তো এইগুলো চিন্তার বিষয়, এবং যতক্ষণ আপনার কস্ট অফ বিজনেস হাই থাকবে ততক্ষণ কিন্তু মূল্যস্ফীতি আবার কমানো যাবে না। এটা স্পাইরাল ইফেক্ট আছে, এবং এটার কারণে কিন্তু যারা একেবারে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত, তারা কিন্তু আর কোনো কুলকিনারা পাচ্ছে না। এদের মধ্যে অনেকে কিন্তু আবার এই যে স্বকর্মসংস্থানে জড়িত ছোটখাটো যে ব্যবসা আছে তাদের এসএমইর অবস্থা একেবারেই খারাপ। এই বড়রা কিন্তু এই ধুকে কিন্তু দিনপাত করছেন, কিন্তু এসএমইরা কিন্তু এখন যেতেই যাচ্ছে না ব্যাংকের কাছে, তার কারণে এত হাই ইন্টারেস্ট রেট দিয়ে তাদের ব্যবসা হয় না, প্রফিট হয় না। তো এই অবস্থায় তারা কোনো মতে টিকে আছেন, এবং এই কারণেই কিন্তু এই সঞ্চয়টা ভেঙে তারা খাচ্ছেন, এবং সঞ্চয় ভাঙা কিছু অংশ হয়তো তারা ব্যবসার কাজে লাগাচ্ছেন। তো এইভাবে করে তো অর্থনীতি আসলে চলতে পারে না। জনাব হাতেম, আপনি যদি একটু যুক্ত করতেন যে এই যে উচ্চ মানে মূল্যস্ফীতি, আপনাদের ব্যাংকেরও সুদ হার এখনো কমছে না, অন্যদিকে বিনিয়োগে আপনারা নানা ধরনের শঙ্কার মধ্যে আছেন, বিনিয়োগ করছেন না, কর্মসংস্থান তৈরি হচ্ছে না, এটি আসলে যদি একটু যুক্ত করতেন যে এর মধ্যে আসলে কারণটি আপনাদের দৃষ্টিতে কি? আচ্ছা, আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে দেখেন, বিনিয়োগের নেগেটিভ ট্রেন্ড চলতেছে, অর্থাৎ
পজিটিভ তো নাই, জি, সেটা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। হ্যাঁ, সর্বনিম্ন। এবং এরপর আরেক মাস গেলে বলবেন যে আরো সর্বনিম্ন। মানে এরকমই কিন্তু আলটিমেটলি চলছে এবং চলবে। কারণ হচ্ছে বিনিয়োগ দুইটা, একটা হচ্ছে লোকালি আমরা যারা এন্টারপ্রেনার আছে তাদের মধ্য থেকে কিছু বিনিয়োগে আসা, আর কিছু হলো যে বাইরের থেকে এফডিআই আসা। তো প্রথমত আমরা লোকাল যারা আছি, আমার ভাই, আমার ভাতিজা, আমার সেকেন্ড জেনারেশন যখন দেখবে যে আমাদের ফার্স্ট জেনারেশন যারা ব্যবসা করছে তারাই তো এখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, টিকে থাকার সংগ্রামে লিপ্ত, তারা কিন্তু আর নতুন করে বিনিয়োগে যাওয়ার সাহস পাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বিদেশি যারা বিনিয়োগ করতে আসছে, ইতিমধ্যে অনেকেই কিন্তু আসছে, বাংলাদেশে প্রায়ই আসে, চাইনিজরা, জাপানিজরা অনেকেই আসতেছে, এসে তো আমাদের সাথে কথা বলে, নানা কিছু নিয়ে তারা কথা বলে। ইজ অফ ডুইং বিজনেসের কথা যেটা উনি বললেন, মাহফুজ সাহেব বললেন যে অনেক দিন যাবতে আমরা এটা নিয়ে অনেক কথা বলি, ইজ অফ ডুইং বিজনেস, সহজীকরণের কথা, কিন্তু মানে আপনারা কি মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকেই স্বীকার করবেন, সরকারও স্বীকার করবে, জানি না করবে কিনা সরকার, যে ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের পরিবর্তে ডে বাই ডে এটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আপনি দেখেন, যেমন ওই দিন আমার কাছে গত 4-5 দিন আগে জাপানিজ ডেলিগেশন আসছিল, যারা ইপিএ করতেছে, তাদের একটা টিম আসছিল আমাদের সাথে ডিসকাস করার জন্য। তারা কিন্তু তাদের কনসার্নগুলি ব্যক্ত করেছে এবং অন্যতম বাধা বলে তারা উল্লেখ করেছে যে এনবিআর এর নানা পলিসি, বিশেষ করে কাস্টমস, একদম স্টেট বলেছে এই কথাটা। আপনি দেখেন কন্টিনিউয়াসলি কাস্টমসের নানা রকমের হয়রানির কথা আমরা বলে যাচ্ছি। অনেক আমাদের অনেক রপ্তানিকারক প্রতিদিন কোনো না কোনো ভাবে এই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। এবং আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়কে সরাসরি বলেছি, বর্তমানে কাস্টম হাউস চিটাগংয়ের যে কমিশনার আছে উনি যদি ওখানে থাকেন তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানি কন্টিনিউয়াসলি বাধাগ্রস্ত হবেই। তো তাকে সরানো না হলে এইটা নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার মধ্যেও আপনি দেখেন এত কিছুর মধ্যে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এনবিআর এর নানা পলিসির কারণেই কিন্তু রপ্তানি খাত আজকে এই পর্যায়ে কিন্তু আসতে পেরেছে, তাদের অনেক অবদান আছে। আবার আমি আরেকটা সর্বশেষ উদাহরণ দিই, গতকালকের শুক্রবার দিন কাস্টম হাউস ঢাকার কমিশনার মহোদয়, তিনি একজন আমদানিকারক, তার একটা ওই কিছু আরএফআইডি স্টিকার তার অ্যাক্সেসরিজ আইটেম, এটা গার্মেন্টসের, ওই যে আগুন লাগলো তখন পুড়ে গেছে। পরবর্তীতে বায়ার আবার তাকে ফ্রি অফ কস্ট এগুলি পাঠিয়েছে। এইটা রিলিজ করতে গিয়ে গত বেশ কয়েকদিন যাবৎ সে খুব সমস্যার মধ্যে ছিলেন। কালকে কমিশনার মহোদয়, জয়েন্ট কমিশনার 2 জন বসে তাকে একেবারে দ্রুততম সময়ের মধ্যে মিনিমাম একটা জরিমানা দিয়ে বের করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এতগুলি বৈরিতার মধ্যেও, এত হয়রানির মধ্যেও কাস্টমস কিছু ভালো কাজ করে, এইটাও কিন্তু একটা তার উদাহরণ। ঢাকা কাস্টম হাউসের কমিশনার মহোদয় কালকে এই উদ্যোগটা নিয়েছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। তো এই যে বিষয়গুলি আপনি এরকম কাস্টমসের এনবিআর সাথে যখন আমরা কথা বলি বা কাস্টমসের সাথে কথা বলি, ওনারা বলেন যে ভাই প্রতিদিন আমরা এত হাজার হাজার কনসাইনমেন্ট রিলিজ করি, তার মধ্যে কয়টা এরকম সমস্যা হয়। আমার কথা হচ্ছে যে কয়টা না, আপনি 1টা 2টা 3টাও যদি করেন তাহলে তো আমার এই রপ্তানিকারকটা সে হারিয়ে যাবে, মানে তার ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। আমি যেই কয়টা নিয়ে কথা বললাম এই কয়দিনের মধ্যে, মানে জঘন্য ঘটনা ঘটছে। একজন আমদানিকারক, একজন রপ্তানি আমার প্রতিষ্ঠান এফওসিতে মাল আনছে, সে নিয়মের বলতে যে ওই যে কোটা করে দিছে, কোটার বাইরে তার মাল চলে আসছে। তো মাল চলে আসছে, কাস্টমসের লোকজন এটা ছেড়ে দিছে, যেহেতু রপ্তানি হবে তারা এটা রপ্তানিও করে দিছে, প্রসিডিউরিয়ালাইজ হয়েছে। তখন তার যেহেতু সে ওই কোটার বাইরে আনলো কেন, এইটার জন্য, এবং কাস্টমসের কিছু অফিসারকে করছে, পানিশমেন্ট দিছে যে কেন তাকে এইটা ছেড়ে দেওয়া হইলো মালগুলি। তো এই ছেড়ে দিয়ে পরবর্তীতে এই রপ্তানিকারকের বেশ কিছু মালামাল রেগুলার ব্যাক টু এলসির মাল 12টা কনসাইনমেন্ট গত 3 মাস 3.5 মাস যাবৎ চট্টগ্রাম পোর্টে এটি পরে আসে, তাকে রিলিজ দিচ্ছে না। এই সময় তার ইন্ডাস্ট্রি বন্ধ। এটা নিয়ে আমি চিটাগং কাস্টম হাউসের কমিশনার মহোদয়কে ফোন করে বললাম যে ভাই আপনার একটু হেল্প দরকার, এই লোকের এই ইন্ডাস্ট্রির এই মালগুলি আটকে আছে, এগুলিকে আপনি দেখে একটু যদি না ছাড়েন, তার ফ্যাক্টরিটাও বন্ধ। হ্যাঁ, শুরুতে কোটার বাইরে এনেছে, ওনা হয়তো তার একটা প্রাথমিক ব্যত্যয় ঘটছে, কিন্তু এনবিআর এবং বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ওই কোটা প্রত্যাহার করে ফেলেছি আমরা। মিটিংয়ে ওই সিদ্ধান্ত অলরেডি হয়েছে যে এই কোটা আর থাকবে না।
হয়তোবা কাস্টমসের ওই লোকজন ওইটা দেখের কারণেই হয়তো মালটা ছেড়ে দিছে। তো এমন তো কোনো দেশের রাজস্বের কোনো ক্ষতি করে নাই এই ইন্ডাস্ট্রিটা। তার যে এখন আপনি 3 মাস যাবৎ বন্ধ করে রাখলেন, তাতে তো সে তো ক্ষতিগ্রস্ত। কথা বলার পরে উনি কি করলেন, বিকালবেলা ওনার সব লোকজনকে ডেকে এনে এতদিন মালটা আটকে রাখছে তো অন্যায়ভাবে, অবৈধভাবে। বৈধভাবে তাকে এখন আটকানোর জন্য ওই দিন বিকালবেলা ঢাকা বন কমিশনারেটে চিঠি দিয়ে তার বিন এবং জিবি লক করার জন্য চিঠি দিয়ে ফোন করে তাড়াতাড়ি লক করার ব্যবস্থা করা হয়েছে। পরে তার আমদানি রপ্তানি সকল কার্যক্রম এখন বন্ধ। এটা নিয়ে এনবিআর চেয়ারম্যান পর্যন্ত আমি গেছি, জানি না এখন ওইটার কি অবস্থা। তো এই যদি নমুনা হয়, এরকম বহু ঘটনা আমাদের প্রতিনিয়ত অভিযোগ রয়েছে আপনাদের। একটু মাহফুজ করে আপনি যদি বলতেন যে এই জায়গাটায় আরো স্মুথ কিভাবে করা যায় বা কিভাবে গতি ফেরানো যায়। হ্যাঁ, না এই ঘটনাগুলো কিন্তু আসলে খুবই দুঃখজনক। আমি মনে করি যে এরকম কোনো ঘটনাই ঘটা উচিত নয়। আমদানি রপ্তানির যে কার্যক্রম, বিশেষ করে যে আমদানি করে যে সমস্ত পণ্য নিয়ে আসা হয় যেগুলো রপ্তানির কাজে লাগে, সেগুলো তো অর্থনীতির প্রাণ। এখন প্রাণটাকেই যদি আমরা হরণ করি এই ধরনের উদাহরণ তৈরি করে, তাহলে সেক্ষেত্রে তো আসলে কিছু বলার নেই। আমি মনে করি যে এই ধরনের কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা থাকা উচিত। মানে এই পুরো সিস্টেমের ভিতরেই কিন্তু আসলে এর একটা মিটিগেশন মেজার থাকা উচিত। যদিও এই যারা আসলে রপ্তানিকারক, তাদের যে সংগঠন বিজিএমএ, বিকেএমএ, তো তাদের দিক থেকে ফোন করে কেন বিষয়গুলো জানতে হবে? তা আমাদের পুরো সিস্টেমটা কেন অটোমেটেড থাকবে না? যেখানে কোনো যদি ডিস্টারবেন্স তৈরি হয় কোনো কারণে, তাহলে অটোমেটিক একটা অ্যালার্ট হিসেবে এটা কাজ করবে এবং সঙ্গে সঙ্গে আসলে এই সিস্টেমের মধ্যে এনবিআর চেয়ারম্যান বরাবর এটা চলে যাবে। এখানে কারো ফোন করতে হবে না। তো বিষয়টা তো এটাই চাই আমরা কেন অটোমেশন চাই কাস্টমসের? যে আমরা দেখতে চাই যে কোথায় কোন জায়গায় প্রোডাক্টের ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হলো, কোনো পেপারে কোনো সমস্যা হলো কিনা। একটা পেপারলেস একটা কাস্টম সিস্টেম থাকবে বাংলাদেশে, এটা আমাদের প্রত্যাশা। তো এরকম করতে পারলে সেটা সবচেয়ে ভালো। যদিও প্রথম দিকে যেটা ছিল যে এনবিআর রিফর্মের জন্য কিন্তু একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছিল, তাদের প্রতিবেদনটা কোথায় গেল সেটার খবরই আমরা জানি না। বাইফার্কেশন হলো, কিন্তু তারপরেও কিন্তু কি হলো সেটা আমরা দেখলাম, একটা অস্থিরতা তৈরি হলো, ডেডলক তৈরি হলো। এতে করে আসলে যা হচ্ছে সব কিছুতেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীরা যখন ক্ষতিগ্রস্ত হন, তাদের কারখানা যখন বন্ধ থাকে, তারা যখন এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন না, তখন কিন্তু আসলে শ্রমিকদের বেতনও হয় না। এই যে আমরা যখন শ্রমিক অসন্তোষ দেখি, তার মধ্যে কিছু কারণ হয়তো ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু দেখা যায় কি যে যখন শ্রমিকরা এই দেখেন গিয়ে যে কারখানা বন্ধ, তখনই কিন্তু আসলে তাদের জীবনটা কিন্তু অসহায় হয়ে যায়। এবং এর ফলে যেটা হয়, আপনি যেটা প্রথমে বলেছিলেন যে এই যে সঞ্চয় কেন ভেঙে খাচ্ছে, এইভাবেই তো আসলে সঞ্চয়টা মানুষ ভাঙে, তাই না? তো এই জিনিসগুলো অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে খুব দ্রুত এটা সমাধান হওয়া উচিত এবং এর জন্য সবচেয়ে ভালো যে কাজটা করা যায় সেটা হলো যে ফুল সিস্টেমের অটোমেশন। আমরা আরেকটা বিষয় এখন সামনে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অস্থিরতা, সংকট, অনিশ্চয়তা। এই বিষয়ে আসলে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। আপনারা নানান ধরনের মন্তব্য দিচ্ছেন, এই বিষয়গুলোর উত্তর খুঁজবো বা আপনাদের কাছে মন্তব্য জানবো। তার আগে সময় হচ্ছে একটি বিরতির। দর্শক, বিজনেস আওয়ারে সময় হলো আরও একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ আপন ফ্যামিলি নামের বিজনেস আওয়ারে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনায় দুজন অতিথি যুক্ত আছেন আমাদের সাথে। অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে আছেন মোহাম্মদ হাতেম, সভাপতি বিকেএমএ, এবং ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ এবং গবেষণা পরিচালক বিআইএস। জনাব হাতেম, আপনার কাছে আসতে চাই প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে ব্যবসায়ীদের উদ্বিগ্নের আরেকটি জায়গা হচ্ছে এখন রাজনৈতিক অনিশ্চয়তা বা অস্থিরতা। আপনি জানেন যে এখন দেশে নানান ইস্যুতে আন্দোলন চলছে, কর্মসূচি চলছে। আসলে এই বিষয়টিতে যখন আছে, তখন আসলে আপনারা ব্যবসায়িকভাবে কতটা ঝুঁকির মধ্যে আছেন? দেখেন, আমরা স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি, বাইরের সাথে যখন কথা বলি, তারা বলে যে সামনে তোমাদের নির্বাচনটা যাক, এই সময়টা একটু ইনসিকিউর আমরা ফিল করতেছি, আমরা কয়েকদিন পরে বিষয় মানে বাল্ক ইয়েগুলি নিয়ে তারা কথা বলবে। এটা যেমন বাইরের দিক থেকে একটা। আর ইনভেস্টারও কিন্তু স্ট্রেট বলে যে আমরা একটা স্থিতিশীল অবস্থা আসুক। তারা এখন স্থিতিশীল মনে করে না দেশটাকে, তারা একটা স্থিতিশীল পরিস্থিতি না পাওয়া পর্যন্ত আসতে চাচ্ছে না। আর এই রিসেন্টলি রাজনৈতিক দলগুলির মধ্যে যে মতবিরোধটা তৈরি হয়েছে এবং যার ফলে একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে, নির্বাচন আসলে হবে কি হবে না, বা হলে পরে কি হবে, এইগুলি নিয়েও কিন্তু বায়াররা কনসার্ন বা ইনভেস্টাররা কনসার্ন। তারা কিন্তু একদম স্পষ্টত বলে যে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত তারা এইগুলি নিয়ে কোনো ভাবার সুযোগ পাচ্ছে না। তো এটা যেমন একদিকে আমরা বারবার যেই কথাটা বলার চেষ্টা করছি, যেমন চাইনিজরা এখন তারা রিলোকেট করবে তাদের ইন্ডাস্ট্রি, নানা কারণেই চায়নাতে তারা রাখবে না।
তো সেখানে বাংলাদেশ যদি এই জায়গাটাতে যদি ব্যর্থ হই, আমরা তাদেরকে আকৃষ্ট করতে ব্যর্থ হই, তাদেরকে ইভেন আমি সরকারকে বলছি যে প্রয়োজনে তাদেরকে স্পেশাল কোনো ইনসেন্টিভ দিয়ে হইলো আগে আনলে কি হবে, চায়নার যে সর্বশেষ টেকনোলজি যেগুলি হয়েছে আমাদের, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যদি বলি, রপ্তানি খাতে এই টেকনোলজি আসবে, সাথে কিছু তাদের এক্সপার্টিজ আসবে। এই এক্সপার্টিজের কাছ থেকে, এই টেকনোলজি থেকে আমাদের দেশের লোকজন কিছু শিখে আমরাও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সেভাবে সাজাইতে পারবো। আর তাহলে আমাদের রপ্তানিটা অনেক বেড়ে যাবে, এবং বিশেষ করে আমরা ম্যানমেড ফাইবারের কথা দীর্ঘদিন বলে আসছি, সেই জায়গাতে জাপানিজরা খুব ইন্টারেস্টেড, তারা এখানে এটাতে ইনভেস্ট করতে চায়। তাহলে ওই জায়গাটাও আমার যদি ডেভেলপ হয়, তাহলে কিন্তু আমার হাই ভ্যালুড আইটেমগুলি রপ্তানি বেড়ে যাবে, ফলে অটোমেটিক্যালি আমার এক্সপোর্ট কিন্তু তখন বাড়বে। কিন্তু সরকার কেন এই জায়গাগুলি নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা বা কোনো কিছু করার মানে মধ্যে নাই, এইটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। নাকি ওনারা এখন ভাবছেন আমরা আর কয়দিন আসি, যাওয়ার সময় হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমরা গাট্টিগোল করে যাওয়ার ব্যবস্থা করি, মানে নতুন সরকার ইলেকশন দিয়ে দায়িত্ব দিয়ে আমরা চলে যাবো, সুতরাং আর এগুলি নিয়ে এত ভেজাল করার দরকার নেই, আমরা আমাদের যাওয়ার রাস্তা দেখি। রাজনৈতিক দলগুলোর কাছে আপনাদের কোনো এই জায়গায় ঐক্যের জায়গায় বা নির্বাচনের পথে হাঁটার কোনো জন্য আহ্বান আছেন? আমরা রাজনৈতিক দলগুলির সাথে এর মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা দুইটা বড় রাজনৈতিক দলের সাথেই আমরা বসেছিলাম এবং আমাদের কনসার্নগুলি ওনাদেরকে অবহিত করেছি। বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশন, শ্রম আইন যে সংশোধন, এগুলি, অর্থনীতির বর্তমান পরিস্থিতি, ব্যাংকিং খাতের সমস্যাগুলি, এগুলি সবই ওনাদের সাথে আমরা আলোচনা করেছি এবং ওনারাও অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের আলোচনাগুলি নিয়েছেন। তো আমাদের বিশ্বাস যে একটা নির্বাচিত সরকার আসলে অন্তত এই বিষয়গুলি, কনসার্নগুলি ওনারা অ্যাড্রেস করবেন এবং একটা সময়োপযোগী আমরা পলিসি চাই, যার কারণে আমরা এই বিষয়ে মাহফুজ ভাইয়ের কাছ থেকে জানতে, মাহফুজ ভাই, যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে আসলে বা নির্বাচিত সরকার গঠন করে, তাহলে কি এই সংকটগুলো কাটবে ব্যবসায়ীদের? বহুলাংশে কাটবে। তার কারণ যে ব্যবসায়ীদের সঙ্গে যে অন্তর্বর্তী সরকারের মনে হচ্ছে যে কিছুটা দূরত্ব আছে, তো এই দূরত্বটা আসলে বাংলাদেশে কখনো ছিল না। মানে আমরা অতীতে দেখেছি যে সবসময় ব্যবসায়ীদের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের খুব নিবিড় যোগাযোগ ছিল এবং যে কোনো সময় এই ব্যবসায়ীদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে কিন্তু সরকার প্রধান তারা কিন্তু বসতেন এবং সমস্যাগুলো শুনতেন। এখন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে কিছুটা ঘাটতি রয়েছে। তবে আশা করি যে নির্বাচিত সরকার কিন্তু এই ব্যবসায়ীদের সঙ্গে এই দূরত্ব তারা চাইবেন না, এটা আমার কাছে মনে হয়। এবং মন খুলে কথা বললে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়, হ্যাঁ, এবং অন্তত বোঝাটা লাঘব হয়। তো সেই বিষয়গুলো জায়গাতে একটু জটিলতা রয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে কথাগুলো বলতে পারলে আমি মনে করি যে সমস্যার সমাধানগুলো সহজ হবে। তো এখন কিছু কিছু কর্মকর্তা যাদের কথা আমরা শুনছি যে তারা কিন্তু বসে আছেন, নানা রকম সমস্যা তৈরি করছেন, তারা আসলে এই সুযোগটাই নিচ্ছেন যে ব্যবসায়ের সঙ্গে আসলে এই সরকারের কিছুটা হয়তো দূরত্ব আছে, এই কারণেই কিন্তু এই সমস্যাগুলো তারা তৈরি করছেন, এই এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন রকম জটিলতা তৈরি করছেন। তো এই সমস্যাগুলো থাকবে না এবং সার্বিকভাবে ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশটা ভালো হবে এবং সব মিলিয়ে যেটা বিনিয়োগ বান্ধব নীতির যে প্রয়োজন সেটাও কিন্তু তখন এই যে নির্বাচিত সরকার বুঝবেন বা করবেন সেটা। আর আরেকটা কাজ হতে পারে, সেটা হলো যে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার তাদের কিন্তু প্রায়োরিটি খুব লিমিটেড। এখানে তিনটা মূল প্রায়োরিটি, সেটা হচ্ছে যে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সেই দিকে কিন্তু তারা মূলত মনোযোগ দিচ্ছেন, অন্য কাজগুলো কিন্তু তারা সেভাবে করছেন না বা তাদের আসলে ক্যাপাসিটিও হয়তো সেরকম নেই। তো এটা আমাদের মনে রাখতে হবে এবং এই সীমাবদ্ধতাটা মাথায় রেখেই আমি মনে করি যে এই যে আগামী যে নির্বাচনটা হবে, বা আমরা ধরে নিচ্ছি যে সেটা ফেব্রুয়ারিতেই হবে প্রথমার্ধে, এবং এরপরে একটা নির্বাচিত সরকার এলে তখন বিদেশি যারা বিনিয়োগকারী তারাও আসবেন এবং বাংলাদেশে যারা হচ্ছে বিনিয়োগকারী তারাও কিন্তু ইতিবাচক হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন বিনিয়োগের ক্ষেত্রে এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির এবং মোহাম্মদ হাতেম ভাই, আপনাদেরকে দুজনকে আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা এবং এর সাথে শেষ হবে আমাদের আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।